বিএনপির মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন রুমিন রিজভী সহ ডজন খানেক হেভিওয়েট নেতা। নেটে দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড়। দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর। চট্টগ্রামে 4 নেতাকে বহিষ্কার। দলের সিদ্ধান্ত উপেক্ষা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। মনোনয়ন নিয়ে 1 আসনে হঠাৎ বিএনপির সিদ্ধান্ত বদল। অনিবার্য কারণবশত মাদারীপুর 1 আসনের ঘোষিত মনোনয়ন স্থগিত। খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না এনসিপি, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। হাসনাত সার্জিস সহ কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্তের গুঞ্জন। 4 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই সংসদ নির্বাচন করেননি রুহুল কবির রিজভী। এবারও মনোনয়ন তালিকায় নাম নেই শীর্ষ নেতার। জনমনে নানা প্রশ্ন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে 300টি আসনের মধ্যে 237টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম। যদিও এই তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আনতে পারে। সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানের নাম। প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুল রশিদ ইয়াসিনের নামও। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায়। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নাম। তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি। ঢাকা 10 আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তাদের দুজনের নামও নেই ঘোষিত তালিকায়। মাগুরা 2 এই তালিকা থেকে। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলটির একটি সূত্র জানিয়েছে, আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এছাড়া এখনো খালি রাখা হয়েছে 63টি আসন। এই তালিকায় দেখা যায়নি বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীদের নামও। যদিও ভবিষ্যতে মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়নের বিষয়ে আগেই বার্তা দিয়ে রেখেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে নির্দেশনা দিয়েছিলেন দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করার। তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে দেখা যায় কিছু মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের। এমন পরিস্থিতিতে মধ্যরাতেই অ্যাকশনে নামে বিএনপি। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় 4 নেতাকে বহিষ্কার করেছে দলটি। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিনুদ্দিন মিন্টু। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল, ভাটিয়ারি বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে এই 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে। দলের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করার সিদ্ধান্তের কথা মঙ্গলবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে 237টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর 1 আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামাল মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর 1 আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।
রাজনীতির মাঠ এখন সরগরম, নির্বাচনী পালেও হাওয়া লেগেছে জোরে সোরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী তোড়জোড় এখন তুঙ্গে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের বেশ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণার গুঞ্জন ছড়িয়েছে। এনসিপির প্রথম সারির নেতারা জানিয়েছেন এই চূড়ান্ত তালিকা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। দলটির কর্মীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন এবং ব্যাপক জনসমর্থন লাভের আশায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এনসিপির সূত্রে দেওয়া তথ্য মতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা 11 আসনে, সদস্য সচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর 4 থেকে, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার যথাক্রমে ঢাকা 18 ও নরসিংদী 2 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের আসন পঞ্চগড় 1। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তসনিম জারা ঢাকা 9, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, হান্নান মাসুদ নোয়াখালী 6 এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা 14 আসন থেকে নির্বাচনী লড়াইয়ে নামতে পারেন। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার গণমাধ্যমে জানান, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না এনসিপি। সোমবার বিএনপির পক্ষ থেকে ফেনী 1, দিনাজপুর 3 ও বগুড়া 7 আসনে খালেদা জিয়ার আসন মনোনয়ন ঘোষণার ঠিক একদিনের মাথায় এমন তথ্য জানান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এর মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি 300টি আসনেই প্রার্থী দেবে, যার মধ্যে শখানেকের নাম এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে বলে ঘোষণা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তামান্না তাবাসসুম ত্রিয়া, যুগান্তর নিউজ। রুহুল কবির রিজভী 4 দশকেরও রাজনৈতিক ক্যারিয়ার, আছেন বিএনপির মতো বড় দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে। তবে এত বছরের সোনালী ক্যারিয়ারেও কখনো সংসদ সদস্য পদে দেখা যায়নি এই প্রবীণ নেতাকে। এমনকি সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত 237 প্রার্থীর তালিকাও নেই দলের সিনিয়র এই নেতার নাম। এ নিয়ে বাড়ছে কৌতূহল, কেন নির্বাচনে দেখা যায় না তাকে, এখনো কেন এমপি হননি তিনি। রিজভী আহমেদের পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ইতিহাস এর 2টি বিষয়ে করেছেন এমএ এবং আইন বিষয়ে করেছেন স্নাতক। তবে উচ্চ মাধ্যমিকের গণ্ডি শেষ করার পরই তিনি পা রাখেন রাজনীতিতে। বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে তার ছাত্র রাজনীতির ক্যারিয়ার শুরু। ছিলেন সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক। ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর যোগ দেন এই সংগঠনটিতে। শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করলেও পরবর্তীতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। রিজভী 1989 সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হন। রাকসুর ভিপি হিসেবে 1990 সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ 2016 সালের 19 মার্চ বিএনপির 6ষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের শাসনামলে যখন চলছিল বিএনপির নেতাকর্মীদের ধরপাকড়, তখন দলের সংকটময় মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে দলের বার্তা সারা দেশের নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দিতেন তিনি। এমনকি মাসখানেক টানা কেন্দ্রীয় কার্যালয়ে থাকার ইতিহাসও রয়েছে তার। এছাড়া যার হাত ধরে যায় দলীয় সব বিজ্ঞপ্তি, তিনি কেন দাঁড়াচ্ছেন না নির্বাচনে। গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গুঞ্জন ছিল কুড়িগ্রাম কিংবা রাজশাহীর একটি আসন থেকে নির্বাচন করতে পারেন তিনি, কিন্তু তখন শেষ পর্যন্ত মনোনয়নপত্রই সংগ্রহ করেননি এই নেতা। তখন গণমাধ্যমকে জানান, খালেদা জিয়াকে জেলে রেখে ও তারেক রহমানকে নির্বাসিত রেখে তিনি নির্বাচন করবেন না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন প্রার্থীর তালিকায় দেখা যায়নি তা ঘিরে উঠছে নানা প্রশ্ন। তবে কি শুধু মন দিয়েই দলটা করতেই তিনি এমপি মন্ত্রী হতে চান না, নাকি আছে ভিন্ন কোনো কারণ? তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে জোট সমীকরণ ও প্রার্থী বণ্টন নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে, তবে বাকি 63টি আসন ফাঁকা রেখেছে দলটি। এসব আসনে অগ্রাধিকার পেতে পারেন বিএনপির আন্দোলনসঙ্গী জোটভুক্ত দলের নেতারা। বিশেষ করে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং 5 আগস্টের পরও বিএনপির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন। জোটগতভাবে আসন ভাগাভাগির সময় এই আসনগুলো কার দখলে যাবে তা এখনও রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। এমন কিছু আসন রয়েছে যেখানে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বিজয়ের সম্ভাবনা যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকে মনে করছেন এখনই প্রার্থী ঘোষণা দিলে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে, সেই কারণেই কিছু আসন খালি রাখা হয়েছে। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রায় 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি ইঙ্গিত দেন, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সহযোগী দলগুলোর জন্য বেশ কিছু আসন ফাঁকা রাখা হয়েছে, যাতে পরবর্তী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা যায়। জানা গেছে, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, গণফোরাম, 12 দলীয় জোট, সমমনা জোট ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ কয়েকটি দলের জন্যই বিএনপি আসন ফাঁকা রেখেছে। এর মধ্যে চট্টগ্রাম 14 আসনে এলডিপি নেতা অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী 3-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ 2-এ রাশেদ খান, লক্ষ্মীপুর 1-এ এলডিপির শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর 4-এ জেএসডি নেতা আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রবকে সমর্থন দিতে পারে বিএনপি। এছাড়াও ঢাকা 17 আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ঢাকা 13-এ ববি হাজ্জাজ লড়বেন বিএনপির সহযোগী প্রার্থী হিসেবে। এছাড়া ঝালকাঠি 1-এ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং ব্রাহ্মণবাড়িয়া 6-এ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিও প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোট করলেও লড়তে হবে নিজ প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনের খসড়ার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে এই খসড়া অনুমোদনের পরই আপত্তি জানিয়ে আইন উপদেষ্টার কাছে চিঠি দেয় বিএনপি। অন্যদিকে আরপিওর 21 ধারার পরিবর্তন বহাল রাখতে সরকারকে অনুরোধ করে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি। এই ইস্যুতে দলগুলোর মতবিরোধের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করে। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে তাদের। আরপিও সংশোধন অধ্যাদেশ জারির মধ্যে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হলো। এর মধ্যে ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোট কেন্দ্র নীতিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালা সহ সব ধরনের আইন বিধি সংস্কার করেছে ইসি। আরপিও সংশোধন হওয়ায় এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। জোটবদ্ধ দলের প্রতীক বরাদ্দ প্রসঙ্গে সংশোধিত আরপিওতে বলা হয়েছে, যদি 2 বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে যৌথ প্রার্থী দিতে সম্মত হয়, তবে নির্বাচন কমিশন আবেদন সাপেক্ষে সেই প্রার্থী যে দলের অন্তর্ভুক্ত সেই দলের জন্য সংরক্ষিত প্রতীকটি জোটবদ্ধভাবে ব্যবহারের জন্য বরাদ্দ দিতে পারবে। এই আবেদনটি আর্টিকেল 11-এর অধীনে তফসিল ঘোষণার 3 দিনের মধ্যে ইসির কাছে করতে হবে। এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সংশোধনীতে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হলে বিএনপি আপত্তি জানায়। তবে জামায়াত ও এনসিপি এই বিধান বহাল রাখার দাবি তোলে। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সেই বিধান বহাল রেখেই অধ্যাদেশ জারি হলো। তামসিদ মির্জা,
যুগান্তর নিউজ। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের পটুয়াখালী ৩ আসনে এখন পর্যন্ত কোনো নির্বাচনে বিএনপি জয়ের মুখ দেখেনি। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এবার কি বিএনপি আসনটি পুনরুদ্ধারে নামবে নাকি কৌশলগতভাবে ভিপি নুরের জন্য ছেড়ে দেবে আসন? দীর্ঘদিন ধরে এই আলোচনা চললেও সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে পটুয়াখালী ৩ আসনটি এখনও ফাঁকা রাখা হয়েছে। ফলে জোরালো হয়েছে গুঞ্জন বিএনপি হয়তো এই আসনটি ভিপি নুরের জন্যই ছাড়তে পারে। তবে স্থানীয় রাজনৈতিক মহলে নাম আসছে বিএনপি নেতা হাসান মামুন ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিরও। শেষ পর্যন্ত এই আসনে কে থাকছেন বিএনপির পক্ষ থেকে তা প্রার্থী তালিকা চূড়ান্তের পরই বোঝা যাবে। আজকের এই দিন 13ই নভেম্বরকে কেন্দ্র করে একটা অরাজকতা, নাশকতা, একটা উৎকণ্ঠা সৃষ্টির জন্য একটা অপপ্রয়াস ফ্যাসিস্টদের পক্ষ থেকে দেশব্যাপী শুরু হয়েছিল। জাতির মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু আমরা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যে সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল মাঠে ময়দানে ছিলাম, এখনো আছি, আমরা খুবই আস্থাশীল ছিলাম, এখনো আছি যে জাতি যাদেরকে প্রত্যাখ্যান করেছে, যারা অপরাধী, যারা খুনি, যারা লুটেরা, যারা গণতন্ত্র, জাতিসত্তা এবং মূল্যবোধ হরণকারী, তাদেরকে এই জাতি যেভাবে বিদায় দিয়েছে, এদের পক্ষে আর এই জাতির মাঝে ফিরে আসাটা সহজ নয়। এবং আজকের দিনে এই পর্যন্ত এখন দুপুর 1:45 বাজে বাংলাদেশের যে চিত্র, তারা যে হুমকি দামকি দিয়েছিলেন অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, সবকিছুই এই জাতি তার সাহস দিয়ে, দৃঢ়তা দিয়ে রাজপথে বলিষ্ঠতার সাথে অবস্থান করে তা প্রতিহত করেছে এবং ময়দানে তারা দাঁড়াতে পারেনি। আলহামদুলিল্লাহ, এমনই ধারণা আমরাই করেছিলাম। কিন্তু আমরা খুব বিস্মিত হই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা দিল্লির আশ্রয় প্রশ্রয়ে লালিত হয়ে সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে একজন ফেরারি আসামি, যার ট্রাইব্যুনালে বিচার চলছে এবং আগামীতে তার রায়ের দিন আজকে ঘোষিত হয়েছে, তিনি কি করে গণতান্ত্রিক দেশ বলে দাবিদার আমাদের প্রতিবেশীর আশ্রয় প্রশ্রয়ে লালিত হয়ে তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডিভাইস, তাদের টেকনোলজি ব্যবহার করে এই জাতিকে হুমকি দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা সহ দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের উপরে যেভাবে তার সেই ফ্যাসিবাদী টোনে হুমকি ধামকি দিয়ে এই দেশে অশান্তি, অস্থিরতা সৃষ্টির যে সমস্ত পায়তারা করছেন, এটা আমরা খুব বিস্মিত। তবে আমরা মনে করি যে আজকে এই জাতি প্রমাণ করে দিল যে কর্তৃত্ববাদী শাসক হাজার হাজার খুনের রক্তে যার হাত রঞ্জিত, ক্ষমাহীন অপরাধ যে করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ যে করেছে, এই জাতি তাকে আর কখনো গ্রহণ করবে না। এবং সকল দলের দাবি ছিল যে এই ফ্যাসিবাদী শক্তির কৃত সমস্ত মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধের বিচার অবিলম্বে ট্রাইব্যুনালে সম্পন্ন করা। বাংলাদেশের 2টা ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে। আমরা জানতে পেরেছি সেই বিচার কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি বিচারের রায় ঘোষণার তারিখও আজকে ঘোষিত হয়েছে। আমরা বাংলাদেশের জনগণকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আশ্বস্ত করছি, রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্নে এখন বিভোর, একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ যারা গড়তে চায়, আপনারা এই জাতিকে মৌলিক এইসব ইস্যুতে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করুন, আমাদের পাশে থাকুন। বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি ইসলামী এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিন্ন কর্মসূচিতে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যে 5 দফা দাবিতে আন্দোলনের ময়দানে আছি, আমরা অবিলম্বে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা আদেশ জারি করতে বলেছি। তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের ঘোষিত সম্ভাব্য তারিখের আগে গণভোটের দাবি করেছি। গতকালকে সাংবাদিক সম্মেলনে 8 দলের নেতৃবৃন্দ কিন্তু সেখানে বক্তব্য রেখে বলেছেন, তার মধ্যে আজকের দিনেও দেশব্যাপী একটা কর্মসূচি আমরা গতকাল ঘোষণা করেছিলাম।
সেখানে আপনারা উপস্থিত ছিলেন। আজকে 13 তারিখ সারা বাংলাদেশের 8 দলের প্রত্যেক দলের স্ব অবস্থান থেকে ফ্যাসিবাদী শক্তির এই নাশকতার সকল প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য রাজপথে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেশবাসীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলাম। সেই মোতাবেক আমাদের কাছে এই দুপুর পর্যন্ত যে খবর, বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরীর খবর আমরা গ্রহণ করেছি। অত্যন্ত দৃঢ়তার সাথে প্রত্যেকটি জেলা মহানগরীর জনগণ রাজপথে তারা ফজর থেকে অবস্থান করেছে, খণ্ড খণ্ড মিছিল করেছে, দৃঢ়তার সাথে অবস্থান করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তিকে জনতার মুখোমুখি হওয়ার কোনো সাহস আমরা দেখিনি, তাদের দেখানো তাদের পক্ষে সম্ভব হয়নি। ইউরোপ ও উত্তর আমেরিকায় গুপ্ত হত্যা চেষ্টা ও অপহরণে জড়িত ইরানি গোয়েন্দারা স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 14টি পশ্চিমা দেশ। এসব কর্মকাণ্ডকে নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দেশগুলো। এদিকে ইরানের ড্রোন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কের শপিং সেন্টারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর দাবি, বেসামরিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিন ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ সেনারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের আলোচনা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির পথে গাজা। মিশরের শার্ম আল শেখে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মধ্য দিয়েই শেষ হচ্ছে গাজা যুদ্ধ। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার। হামাসের হাতে জিম্মিদের মুক্তির পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন 2000 ফিলিস্তিনি বন্দী। গাজায় গণহত্যার নিন্দা জানালেও গোপনে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে গেছে সৌদি আরব, কাতার সহ 6টি আরব দেশ। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী গাজায় গণহত্যা চলাকালীন এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে। ইসরায়েল হামাস যুদ্ধ থেমে গেলেও গাজায় শুরু হয়েছে নতুন অস্থিরতা। হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে প্রভাবশালী ডগমুশ গোত্রের সশস্ত্র গোষ্ঠী। লড়াইয়ে অন্তত 27 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 8 জন হামাস যোদ্ধা। গাজা ইস্যুর পর পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত সমাধানের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশর সম্মেলন থেকে দেশে ফিরে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। ভারত পাকিস্তানকে উচ্চ শুল্কের হুমকি দিয়ে যুদ্ধ থামিয়েছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য না, বরং লাখ লাখ মানুষের জীবন রক্ষাই তার উদ্দেশ্য বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পেছনে রয়েছে দীর্ঘদিনের উত্তেজনা, আছে সীমান্ত রাজনীতির জটিল ইতিহাস। তেহরাকি তালেবান পাকিস্তান বা টিটিপি ইস্যু থেকে শুরু করে ডুরান্ট লাইন, 2 দেশের দ্বন্দ্ব বারবার রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাত। দেখে নেব খেলার সময় শিরোনাম। প্রথম বিভাগ লিগে অংশ নিতে রাজি পারটেক্স ও আম্বার। আলোচনা চলছে আরও 3 ক্লাবের সঙ্গে। 4 দিন পিছিয়ে 22 নভেম্বর লিগ শুরুর সম্ভাবনা। ডিপিএল নিয়ে আশাবাদী সিসিডিএম। এবং ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে কিছুক্ষণ পর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল। আলাদা ম্যাচে মাঠে নামবে ফ্রান্স, ইংল্যান্ড ও ইতালি। জাকেরকে ফর্মে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। প্রতিদিনই নিয়ম করে টেস্টের মধ্যাহ্ন বিরতিতে আধা ঘন্টা নেট প্র্যাকটিস করছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তৃতীয় দিনে ব্যাটিং কোচ আশরাফুলের সঙ্গে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এবং টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাককেও দেখা গেছে নেটে হাত ঘোরাতে। সিলেট থেকে নিয়ন মোহাইমিনের আরও একটি রিপোর্ট। অফসাইডে জাকের আলীর ব্যাটিংয়ের দুর্বলতা জানেন না এমন কেউ হয়তো এখন আর নেই। নিজের ড্রেসিং রুম থেকে শুরু করে প্রতিপক্ষ, খেলা দেখতে আসা সমর্থক সবার যেন মুখস্থ হয়ে গেছে জাকেরের উইলোবাজি। 22 গজে বল যেখানেই পড়ুক, জাকেরের ব্যাট ঘুরবে লেগ সাইডেই। দিনে দিনে সমস্যাটা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে একাদশ থেকেই ছিটকে পড়েন জাকের আলী অনিক। এক সিরিজ আগে যে টি-20তে অধিনায়ক ছিলেন, পরের সিরিজে সেখানে দলেই জায়গা হয় না তার। সাম্প্রতিক ছন্দহীনতা ভর করেছে আত্মবিশ্বাসেও। তাই তো সাদা পোশাকেও এখন ব্রাত্য জাকের।
কিন্তু শিষ্যকে কোনোভাবেই হারাতে দিতে চান না সালাউদ্দিন আশরাফুলরা। তাই তো জাতীয় দলের অনুশীলনের সময়ও একাকী নিজেকে ফিরে পাবার লড়াই করে গেছেন জাকের। সঙ্গী হিসেবে বেশিরভাগ সময়ই পাশে পেয়েছেন কোচদের। টেস্ট শুরুর পরও চলছে তার অধ্যাবসায়। প্রতিদিনই নিয়ম করে মধ্যাহ্ন বিরতিতে সিলেট স্টেডিয়ামের আউটার নেটে ব্যাটিং ঝালাই করেন জাকের আলী। প্রথম দিন সঙ্গে শুধু আশরাফুল থাকলেও তৃতীয় দিনে চমক দিয়ে উপস্থিত 3 ক্রিকেট মায়েস্ত্রো সালাউদ্দিন, রাজ্জাক, আশরাফুল। নেটে থ্রোয়ারদের দিয়ে একের পর এক বল খেলে গেলেন জাকের। সবই ছিল অফসাইডে। কাটশট এবং সোজা ব্যাটে খেলাটাই রপ্ত করে গেছেন পুরোটা সময়। যখনই ব্যাট ঘুরেছে লেগে তখনই এগিয়ে গিয়ে কথা বলেছেন আশরাফুল। টিম ডিরেক্টর রাজ্জাকও এদিন সময় দিয়েছেন জাকেরকে। টানা বল করেছেন শিষ্যকে। অফসাইডে বাহাতি স্পিনারকে শট মারার চেষ্টা করেছেন ব্যাটার। পাশের নেটে এবাদতকে নিয়ে ব্যস্ত থাকলেও সালাউদ্দিনের চোখটাও ছিল এদিকেই। সমস্যা দেখলেই বেশ উচ্চ স্বরে জানিয়ে দিচ্ছিলেন ব্যাটারকে। সবার অপেক্ষা এখন একটাই, নেটের সাবলীল আত্মবিশ্বাসী জাকের কবে ফিরছেন মাঠে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সিলেট। পিছিয়ে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ। যদিও বাড়ছে দল, এরই মধ্যে লিগে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বয়কট করা 2 ক্লাব, পার্টেক্স ও অ্যাম্বর স্পোর্টিং ক্লাব। ইতিবাচক আলোচনা চলছে আরও 3 ক্লাবের সঙ্গে। 20 দল নিয়েই ঢাকা প্রথম বিভাগ লীগ করতে চায় সিসিডিএম, যার কারণে সর্বোচ্চ 4 দিন লীগ পেছানো হতে পারে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনানুর রহমান দীপন। ডিপিএল নিয়েও শঙ্কা কাটাতে শুরু করছে লীগ বর্জন করা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবও অংশ নেবে বলে ইঙ্গিত দিয়েছেন দীপন। ক্রিকেট বোর্ড অবৈধ, এর আন্ডারে খেলবো না, এটা তো কোনো লজিক হলো না। নানা আলোচনার জন্ম দেয়া বিসিবি নির্বাচনের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিসিবি। একের পর এক সমস্যার সম্মুখীন নতুন বোর্ড তাদের অধীনের লীগ বয়কট করেছে 43 ক্লাব, পাঠিয়েছে লিগেল নোটিশও। কিন্তু না খেলে ক্ষতিটা কাদের হচ্ছে প্রশ্ন সিসিডিএম চেয়ারম্যানের। পরিচালকদের পছন্দ করছে না, তাদের আন্ডারে খেলবেন না, সেটার আন্দোলন অনেক রাস্তা আছে, খেলবেন না কেন? একজন ক্লাব অর্গানাইজার বা একজন ক্লাব কি না খেলে থাকতে পারে? অনেক প্লেয়ারের অনেক কিছু ইনভলভ হয়। আমি তো শেষ পর্যন্ত চেষ্টা করছি, লাস্ট ডে পর্যন্ত ফাইট চেষ্টা আন্ডারস্ট্যান্ডিং করতে, বুঝাতে চেষ্টা করে যাচ্ছি আমরা। তবে প্রথম বিভাগ লীগ নিয়ে ধীরে ধীরে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। 12 ক্লাব আগেই চূড়ান্ত, নতুন করে পার্টেক্স ও অ্যাম্বর স্পোর্টিং ক্লাব লিগে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, কাকরাইল ভয়েস ও কলাবাগান ক্রীড়া চক্র লিগে অংশ নিতে আগ্রহী। তবে বিসিবি চায় 20 দল নিয়েই লিগ শুরু করতে, তাদের জন্য পেছাতে চায় লিগ শুরুর সময়ও। 12টা টিম তো খেলবে কনফার্ম, আরও কিছু টিম আনঅফিসিয়ালি কনফার্ম করে ফেলছে, 2-3টা টিম। আমি এজ এ চেয়ারম্যান এবং আমার বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ফারুক ভাই, ভাইস প্রেসিডেন্ট সাকওয়ার সাহেব, সবাই আমরা চেষ্টা করছি 20টা টিমই জানি খেলে। এখন পর্যন্ত আমরা 18 তারিখ ডেট ঠিক রেখেছি। যদি তারা পার্টিসিপেট করে তাদেরকে তো আমার সুযোগ দিতে হবে। ম্যাক্সিমাম 2-4 দিন পিছাতে হতে পারে। ডিপিএল নিয়েও দুশ্চিন্তা আছে সিসিডিএম এর। লিগ বর্জন করেছে বড় 2 ক্লাব আবাহনী, মোহামেডান। সে সমস্যাও সমাধানের চেষ্টা চলছে। এবার প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাব্য সময়ের কথা জানান চেয়ারম্যান। বেশ কটা ক্লাবের সাথে প্রিমিয়ার লিগে কথা বলছি। 2 থেকে 4 দিনের মধ্যে আপনি প্রিমিয়ার ডিভিশনের রেজাল্টটা পেয়ে যাবেন। প্লেয়ারদের মধ্যে থেকে অনেকেই বলতেছে যে রোজার মাসে খেলতে, স্বাভাবিক রোজার মাসে খেলতে অসুবিধা প্রিমিয়ার লিগটা। রোজার আগে দিয়ে করা যায় কিনা, স্লটটা ফ্রি পাওয়া যায়, কারণ আবার T20 ওয়ার্ল্ড কাপ আছে। আমাদের টার্গেট হলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে, বিফোর রোজায় আমি চেষ্টা করব। ঘরোয়া লিগে সব দল অংশগ্রহণ না করলে বড় ক্ষতিটা হবে ক্রিকেটারদের। তাই দফায় দফায় কোয়াবের সঙ্গে বৈঠক করছে সিসিডিএম। যেভাবেই হোক সব ক্লাবকে মাঠে ফেরাতে চায় বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব টিকিট অনলাইনে বিক্রি করেও কালোবাজারি থামাতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমর্থকদের অনলাইনের টিকিট না কাটতে পারার সুযোগ নিচ্ছে একটি চক্র। ঝুঁকি থাকা সত্ত্বেও ম্যাচ দেখতে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে বাধ্য হন তারা। শুধু অনলাইনে নয়, অফলাইনে টিকিট বিক্রির দাবি জানিয়েছেন সমর্থকরা। বাংলাদেশ নেপাল ম্যাচ শুরু হওয়ার বাকি তখন মিনিট কয়েক। ঠিক এমন সময় স্টেডিয়াম এলাকায় গেটের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভলেন্টিয়ারদের সামনে ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে ম্যাচের টিকিট। সেই টিকিট কিনে অনেকে আবার প্রবেশ করছেন স্টেডিয়ামে। কিছু দর্শকদের প্রতিবাদে টনক নড়ে সেখানে দায়িত্বে থাকা আনসার ও পুলিশদের। টাকা ও টিকিট সহ হাতে নাতে ধরা হয় একজনকে, পরে তাকে নেওয়া হয় পুলিশ হেফাজতে।
এটা তো উচিত না, এটা উচিত। আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে আমার। তুমি 500 টাকা করে ওপেনলি বলতেছে, এটা তোমার অন্যায় হয়েছে। আচ্ছা স্যার, না। অথচ টিকিট কালোবাজারিদের দৈরাত্ম্য থামাতে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। তবে ফেডারেশনের এমন চেষ্টায় তারা কতটা সফল, প্রশ্ন থেকে যায়। ঝুঁকি থাকা সত্ত্বেও স্টেডিয়ামের বাইরে থেকে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছেন অনেকেই। তাদের দাবি, অনলাইনে টিকিট কাটার নিয়ম কানুন না জানায় ম্যাচ দেখতে ঝুঁকি নিয়ে টিকিট কিনতে হয় তাদের। নেপালের লগে যে খেলাটা, ওটার মধ্যে আমরা দুজন একসাথে আছি, একজনেরটা স্ক্যান হয়েছে, আরেকজনেরটা হয় না। এইখান থেকে বাইতুল মুকাররম থেকে কাটছিলাম, কিন্তু প্লট ছিল ভাই। ওনারা মানে এক টিকিট অনেকবার সেল দিতে আছে, সেল দিয়া কিছু লোক ঢুকতে আছে, ওনারা প্রতারণার শিকার হতে আছে। মনে করেন যে শিক্ষিত বা হায়ার ক্লাস তারা অনলাইন থেকে কালেক্ট করলো, কিন্তু যারা প্রত্যন্ত এলাকা থেকে আসে তারা যাতে স্টেডিয়ামে আইসা সরাসরি টিকিটটা হাতে নিতে পারে, তাহলে আর এই প্রতারণার ঘটনা ঘটে না। অনলাইন থেকে নিতে পারিনি, এই জন্য আছি এদিকে দেখতেছি, এদিকে বিক্রি করতেছে। প্রশাসনের লোক ছিল, ওনারাও বাধা দেয় না। ওনারা যেহেতু বুঝতেছে এটা ডুপ্লিকেট টিকিট, ওনারা বাধা দিবে না, ওনারাও বাধা দেয় না। বাফুফের কাছে সমর্থকদের দাবি, সব টিকিট অনলাইনে বিক্রি না করে কিছু টিকিট অফলাইনেও বিক্রি করা উচিত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে 5 সদস্য বিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। হাইকোর্ট বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা 2009 শিরোনামে জারিকৃত আদেশ অনুযায়ী কমিটি গঠন করতে বলা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে ন্যূনতম 3 জন নারী সদস্য সহ 5 সদস্য বিশিষ্ট অভিযোগ কমিটি গঠন করে আগামী 19 নভেম্বরের মধ্যে ক্রীড়া পরিষদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী অভিযোগের প্রতিকার না পেলে বা অভিযোগের নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ দায়ের করার সুযোগ পাবেন। খেলার সময় আরো থাকছে। অ্যাঙ্গোলায় লিওনেল মেসির অনুশীলন দেখতে স্টেডিয়ামে উপচে পড়া ভিড়। শুক্রবার প্রীতি ম্যাচে আফ্রিকান দেশটির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারে বিশ্বকাপ বাছাইয়ের খবর। 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। 10 পয়েন্ট নিয়ে এফ গ্রুপে টেবিলের সবার উপরে থাকা সেলেকাও এ ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন এই বিশ্বকাপ খেলতে কতটা মরিয়া তিনি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ রাত 2:45। একই সময়ে ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স। বয়স পেরিয়েছে 40, কিন্তু এখনও যেন লড়াইয়ের ক্ষুধা কমেনি একটুও। শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে 2 গোল করে নিজেকে আবারও করেছেন প্রমাণ। বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচের আগে অনুশীলনে তরুণদের চেয়েও বেশ উজ্জীবিত CR7। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি রোনালদোর পর্তুগাল। 4 ম্যাচে 3 জয় 1 ড্রতে এফ গ্রুপে টেবিলে সবার ওপরে সেলেকাও। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির চেয়ে 5 পয়েন্টে এগিয়ে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। জয় পেলেই নিশ্চিত হবে 2026 বিশ্বকাপের টিকিট। প্রশ্ন, এই বিশ্বকাপে কি খেলবেন রোনালদো? অবশ্যই আমি এই বিশ্বকাপ খেলতে চাই, তা না হলে এখানে থাকতাম না। যা বলেছি সেটাই, এটা নতুন করে আর বলার দরকার নেই। আমরা এখন ম্যাচে ফোকাস করছি। যদি ম্যাচ জিতে যাই, বিশ্বকাপের টিকিট নিশ্চিত করব। দলের পরিবেশও বেশ ভালো। শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছিল পর্তুগাল। পরিসংখ্যানেও অনেক এগিয়ে সেলেকাও। 6 ম্যাচে 5 জয় তাদের দখলে। আইরিশরা একমাত্র জয় পেয়েছিল 2005 সালে। যদিও এগিয়ে থাকলেও ঘরের মাঠে তাদের হারানো খুব একটা সহজ হবে না। বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা ভালো না হলেও নিজেদের শেষ ম্যাচে আর্মেনিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড। 4 পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান 3 নম্বরে। এদিকে রাতের আরেক ম্যাচে প্রাক দ্য প্রিন্সেসে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। জয় পেলেই লেস ব্লুজ নিশ্চিত করবে 2026 বিশ্বকাপের টিকিট। 1 ড্র করলেও 4 ম্যাচের একটিতেও হারেনি ফ্রান্স। তবে ইউক্রেনও কম যায় না। 7 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে তারা। যদিও বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় লেস ব্লুজ তাদের হারিয়েছিল 2-0 গোলে, তাই ঘরের মাঠে এগিয়ে ফ্রান্সে। কিন্তু ম্যাচ নয়, 10 বছর আগে এদিন এক ভয়াবহ ঘটনা কাঁদাচ্ছে এমবাপ্পেকে। 2015 সালের 13 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে হঠাৎ সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় 137 জন ও আহত হন 416 জন মানুষ। সংবাদ সম্মেলনে এসে সেই ঘটনার স্মরণ করে আবেগপ্রবণ এমবাপ্পে।
জানান কেন মরিয়া এ ম্যাচে জয় পেতে। আমি তখন মোনাকোতে ফ্রান্স জার্মানির ম্যাচ দেখছিলাম, হঠাৎ খবর এলো, শুনেই আতঙ্কিত হয়ে পড়ি। বাবা মা তখন প্যারিসের কাছেই ছিলেন, ফোনে কথা বলা আর প্রার্থনা করা ছাড়া কিছুই করতে পারছিলাম না। আমার জীবনের ভয়াবহ একটা রাত ছিল। সে ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মরণ করি। এই ম্যাচে জয় দিয়েই তাই এখানের সবার মুখে হাসি ফোটাতে চাই। এখন পর্যন্ত মোট 13 বার মুসের আর 1 জয় ইউক্রেনের। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ের আরো খবর। ইউরোপ থেকে একমাত্র দল হিসেবে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিয়ম রক্ষার ম্যাচে সার্বিয়াকে আতিথ্য দেবে 3 লায়ন্স। অন্যদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সরাসরি খেলা অনেকটাই অনিশ্চিত। শীর্ষে থাকা নরওয়ের সঙ্গে ব্যবধান কমাতে মলদোভার বিপক্ষে মাঠে নামবে নেরাজ্জুরিরা। ম্যাচ দুটি শুরু হবে রাত 1:45-এ। ইউরোপের সবচেয়ে সুখী দল বলতে হবে ইংল্যান্ডকে, অন্তত বিশ্বকাপের বাছাই পর্বের বিবেচনায়, কারণ একমাত্র 3 লায়নরাই নিশ্চিন্তে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাকিদের তাকিয়ে থাকতে হচ্ছে সামনের ম্যাচগুলোতে। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হওয়ায় থমাস টুখেল নিশ্চিন্তে এখন দলটা বাজিয়ে দেখতে পারছেন। সেই লক্ষ্যেই সার্বিয়াকে আতিথ্য দিবে ইংল্যান্ড। ঘরের মাঠ কিংবা অতীত পরিসংখ্যান সব দিক থেকে এগিয়ে আছে বেলিংহ্যামরা, তাই এই ম্যাচে সাইড বেঞ্চ বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন টুখেল। এখন পর্যন্ত 17 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে 6টি করে জয় আছে ইংল্যান্ড ও সার্বিয়ার, আর 5 ম্যাচ ড্র। তবে ম্যাচটা যেহেতু ওয়েম্বলিতে, তাই বলাই যায় আরও একটা ইংলিশ দাপট দেখা যাবে। দারুণ ছন্দে আছেন অধিনায়ক হ্যারি কেইন। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে নিয়মিত পাচ্ছেন গোলের দেখা। তাছাড়া জুড বেলিংহাম, রাশফোর্ড, সাকা, রাইসরা আছেন ফর্মে, তাই জয় পাওয়াটা কঠিন হওয়ার কথা নয় ইংল্যান্ডের। অন্যদিকে সার্বিয়াও চাইবে পূর্ণ পয়েন্ট পেতে, কারণ তারা আছে টেবিলের 3 নম্বরে, 1 পয়েন্ট বেশি নিয়ে আলবেনিয়া আছে 2-এ। কোয়ালিফায়ার পথে এগিয়ে যেতে জয় ভিন্ন উপায় নেই সার্বিয়ানদের জন্য। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সময়টা ভালো কাটছে না। বিশ্বকাপে সরাসরি খেলা এখনো নিশ্চিত হয়নি। গেল 2 বিশ্বকাপের মতো এবারও সুতোই ঝুলছে তাদের ভাগ্য। আই গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান নরওয়ের, তাদের পয়েন্ট 18, আর দ্বিতীয় স্থানে থাকা ইতালির পয়েন্ট 15। এই ম্যাচ জিতলে নরওয়ের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে শীর্ষে ওঠার সুযোগ নেই। তাই ইতালিকে চেয়ে থাকতে হবে কোয়ালিফায়ারের দিকেই, কারণ তাদের সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে ইতালির জয়ের সঙ্গে হাঁটতে হবে নরওয়েকেও। জিয়ানলুইজি ডোনারুমা যথারীতি থাকবেন গোল পোস্টের দায়িত্বে। তাছাড়া রেতেগুই, টোনালি, লোকাতেল্লি, আর্সোলিনিদের দিতে হবে সেরাটা। এখন পর্যন্ত 2 দল মুখোমুখি হয়েছে 4 ম্যাচে, যার সবগুলোতেই জিতেছে নেরাজ্জুরিরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লড়বে আলবি সেলেস্তারা। অ্যাঙ্গোলার মাঠে অনুশীলনে মেসিকে এক নজর দেখতে এদিন স্টেডিয়ামে উপস্থিত হন অজস্র দর্শক। মেসিদের বিপক্ষে খেলতে নানা ধরনের আয়োজনও করেছে স্বাগতিকরা। অ্যাঙ্গোলার ঘরের মাঠে ম্যাচ শুরু শুক্রবার রাত 1টায়। এটা আর্জেন্টিনা, স্পেন কিংবা যুক্তরাষ্ট্র না, আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। দেশটির স্তাদিও 11 নভেম্বর এক কথায় জ্যাম প্যাকড। এই উন্মাদনা তো শুধু একজনের জন্যই, তিনি ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। অ্যাঙ্গোলার মাঠে বিশ্বকাপ জয়ী তারকাকে দেখতে কত আয়োজন ভক্তদের। কেউ আর্জেন্টিনার জার্সি পরে, কেউ পতাকা নিয়ে, কেউ আবার ব্যানার নিয়ে মাঠে হাজির এলএম10কে এক নজর কাছ থেকে দেখতে। বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে আগেই। 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সব ম্যাচ শেষ করে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতির মিশন মেসি আলভারেজের। সেই প্রস্তুতি স্বার্থে প্রীতি ম্যাচগুলোতে চোখ লিওনেল স্ক্যালোনির দলের। ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সে লক্ষ্যেই আফ্রিকার দেশটিতে পৌঁছেছে আলবি সেলেস্তারা। সেখানে পৌঁছে অনুশীলনও করেছে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার বিপক্ষে বড় ধরনের কোনো ইনজুরি সমস্যা নেই আর্জেন্টিনা দলে, তবে হাঁটুর ইনজুরিতে এই ম্যাচে
স্ক্যালোনি পাচ্ছেন না এনজো ফার্নান্দেজকে। এই মাসের শেষের আগে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই এই চেলসি তারকার। আর কাফ ইনজুরি থাকায় এই ম্যাচে লিয়ান্দ্রো পারেদেসকে নিয়েও আছে কিছুটা শঙ্কা। তবে মেসি, আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজ সহ বাকি সবাই আছেন ফুল ফিট। অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামার আগে পুরোপুরি নির্ভর কোচ লিওনেল স্ক্যালোনি। আর আফ্রিকার দলটার বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও সেখানে সুখস্মৃতি সঙ্গী করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 2006-এ শেষবারের মতো মুখোমুখি হয় দুদল, সেবার জয়ের দেখা পায় বিশ্ব চ্যাম্পিয়নরাই। এই ম্যাচে মাঠে নামার আগেও নামে ধামে পিছিয়ে থাকা দলটার বিপক্ষে জয়ের প্রত্যাশা আর্জেন্টিনার। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না অ্যাঙ্গোলাও, জয়ের জন্যই মুখিয়ে তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। 2028 ইউরোর দিনক্ষণ ভেন্যু ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 9 জুন কার্ডিফে পর্দা উঠবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর। আর 9 জুলাই ঐতিহাসিক ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের 8টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের ম্যাচগুলো। আয়োজক হতে পেরে উচ্ছ্বসিত ইংলিশরা। ইউরোপের বিশ্বকাপ খ্যাত ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে অপেক্ষায় থাকেন ফুটবল ভক্তরা। ইউরোপের শীর্ষ দেশগুলো অংশ নেয় এই টুর্নামেন্টে। গেল আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। 2028 ইউরোর দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে নিয়ন্ত্রক সংস্থা। 9 জুন মাঠে গড়াবে টুর্নামেন্ট। হোস্ট হিসেবে ইংল্যান্ডের সঙ্গে আছে ওয়েলস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ অনুষ্ঠিত হবে কার্ডিফে। 24টি দেশ লড়বে একটি ট্রফির জন্য। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে 51টি। 8টি শহরের মাঝে আছে বার্মিংহাম, ডাবলিন, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসেল। ইংল্যান্ডে অনুষ্ঠিত উয়েফার সভার পর বিষয়গুলো জানানো হয় গণমাধ্যমে, যেখানে উপস্থিত ছিলেন উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার স্যাফরিন। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে। তারিখ নির্ধারণ করা হয়েছে 9 জুলাই। স্বাধীন এক বিশ্লেষণে দেখা গেছে 2028 থেকে 2031 সালের মধ্যে এই টুর্নামেন্ট দিয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রায় 3.6 বিলিয়ন পাউন্ড আয় করবে তারা। টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড। এটা ঠিক আমাদের অনেক রিসোর্স থাকায় একটা মধুর প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়। আমাদের দারুণ কিছু স্টেডিয়াম আছে, যে কারণে এইসব ইভেন্ট আয়োজনে ইংল্যান্ড শক্ত ক্যান্ডিডেট। তবে আমাদের কোনো অভিযোগ নেই। একই শহরে কিছু স্টেডিয়াম মিস করলেও অন্য মাঠে ঠিকই খেলা হবে। অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কার্ডিফে উদ্বোধনী ম্যাচ হবে। আমার মনে আছে কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের কথা। সেটা বিশাল এক ব্যাপার ছিল। উদ্বোধনী অনুষ্ঠান বলে দেবে বাকি টুর্নামেন্ট কেমন হবে। স্বাগতিক হলেও ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে খেলতে হবে কোয়ালিফায়ার। যেহেতু হোস্ট হিসেবে মাত্র 2টি স্পট খালি, তাই তাদের কোয়ালিফাই করতে হবে বাছাই পর্ব খেলে। 6 ডিসেম্বর 2026 আয়ারল্যান্ডের বেলফেস্টে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ারের ড্র। জার্মানিতে আয়োজিত ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারেনি ওয়েলস ও আয়ারল্যান্ড। উয়েফার অনুষ্ঠান চলাকালীন ইসরায়েলকে নিয়ে বিক্ষোভ করেছেন সমর্থকরা। ফিলিস্তিনে মানবতা বিরোধী হত্যাযজ্ঞ চালানোর কারণে উয়েফা থেকে দলটিকে বাদ দেওয়ার দাবি জানান তারা। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে দেশটিকে সমর্থন জানান এবং ইসরায়েল বিরোধী স্লোগান দেন। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। 3 বছর পর আইপিএল এর কোচিংয়ে ফিরছেন শেন ওয়াটসন। এবার কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে যুক্ত হচ্ছেন তিনি। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের পর এবার বড় রদবদল এসেছে কলকাতার কোচিং প্যানেলে। শিরোপা জেতার লক্ষ্যে নতুন হেড কোচ অভিষেক নায়ার ও পরামর্শদাতা হিসেবে ব্রাভোর সঙ্গে কাজ করবেন ওয়াটসন। পাশাপাশি নিউজিল্যান্ডের সাবেক বোলার টিম সাউদিও যুক্ত হয়েছেন কলকাতার কোচিং প্যানেলে। সহকারী হিসেবে যুক্ত হওয়ার পর কলকাতা দলকে শিরোপা জেতার প্রত্যাশার কথা জানিয়েছেন ওয়াটসন। এর আগে দিল্লি ক্যাপিটালসে সহকারী কোচের দায়িত্বে ছিলেন এই সাবেক অজি অলরাউন্ডার।
প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 14ই নভেম্বর 2025 এই মুহূর্তের যে তীব্র সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় সংক্রান্ত। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে 23-24 তারিখের মধ্যে শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে 27শে নভেম্বরের মধ্যে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হতে পারে এবং সরাসরি এসে উত্তর বঙ্গোপসাগর তথা বাংলাদেশ উপকূল এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, আজ 14ই নভেম্বর এই মুহূর্তে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, বঙ্গোপসাগর চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে মারাত্মকভাবে উত্তাল হতে যাচ্ছে এবং সেই সময়ে সামুদ্রিক তীব্র সতর্কবার্তা থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা থাকতে পারে, তাই সকলেই আগাম সতর্ক হয়ে যান। তো 24শে নভেম্বরের মধ্যে একটি শক্তিশালী লঘুচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি। লঘুচাপটি 25শে নভেম্বরের মধ্যে শক্তি বৃদ্ধি করবে এবং এর কেন্দ্রীয় চাপ 1000 হেক্টোপাস্কালের নিচে দেখা যাচ্ছে পূর্বাভাস অনুযায়ী। এবং যেহেতু কেন্দ্রীয় চাপ 1000-এর নিচে পৌঁছে যাবে, তাই বলা যেতে পারে সেটি তখন নিম্নচাপে রূপান্তরিত হবে এবং 26শে নভেম্বর এর কেন্দ্রীয় চাপ আরও কমে যাবে এবং শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। 26শে নভেম্বরের মধ্যে এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর যে নাম দেওয়া হবে সেটি হচ্ছে সেনিয়ার, যা আগে থেকেই ঠিক করা থাকে। তো 26শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এবং সেই সময় এর চারিদিকে যে উইন্ড ব্যান্ড রয়েছে, বায়ু প্রবাহের যে তীব্রতা, সেটি কিন্তু প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার কাছাকাছি থাকবে, 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার কাছাকাছি। তো সেই সময় এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মধ্য পর্যায়ের যে তীব্রতার ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে। 27শে নভেম্বর দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাবে এবং এর গতি প্রকৃতি অর্থাৎ গতিপথ যেটা দেখা যাচ্ছে সেটি কিন্তু ভারতীয় উপকূলের দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে এটি অগ্রসর হতে থাকবে 27শে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের ওপরে। সেই সময়ে এর যে বঙ্গোপসাগরের যে সি সারফেস টেম্পারেচার এসএসটি বা সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রা, সেটি 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যদি কোথাও সমুদ্রের তাপমাত্রা পৌঁছে যায়, তাহলে সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মোটামুটি একটা নিশ্চিত অবস্থা তৈরি হয় এবং সেই কারণেই বলা যেতে পারে যে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে এবং 27শে নভেম্বরের মধ্যে এই তীব্র ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে বলে আপাতত খবর পাওয়া যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে পূর্বাভাস প্রদানকারী মানচিত্র রয়েছে সেখান থেকে। তো সেই সময়ে এর বায়ুপ্রবাহের তীব্রতা 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার থেকেও বেশি থাকবে এবং কেন্দ্রীয় চাপ 982 বা তার থেকেও নিচে 980 হেক্টোপাস্কালের নিচে নেমে যাবে এবং সেই কারণে এর যে পরিস্থিতি এটি কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকেও আরও শক্তিশালী হতে পারে। তবে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হবে কিনা 180 কিলোমিটার বা প্রতি ঘন্টা গতিবেগ যদি থাকে, সেই ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হওয়ার সম্ভাবনা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে। 27শে নভেম্বরের মধ্যে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছে যাবে, তবে এর কেন্দ্রীয় অংশ মোটামুটি অন্ধ্র উপকূলের কাছাকাছি অবস্থান করবে। আমরা যদি জিএফএস এর ফোরকাস্ট ট্রেন্ড যেটি রয়েছে সেটি যদি সরাসরি নজর দিই, তাহলে দেখা যাচ্ছে 27শে নভেম্বরের মধ্যে সিস্টেমটি উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছে যাচ্ছে এবং
28শে নভেম্বর এর গতিপথ মোটামুটি 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে এটি কিন্তু বাংলাদেশ উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং সেই সময় এর গতি প্রকৃতি যা দেখা যাচ্ছে এটি সরাসরি এসে উড়িষ্যা উপকূল অথবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল অথবা বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানতে পারে। তো এটি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে রয়েছে পূর্বাভাস প্রদানকারী মানচিত্র সেখান থেকে দেখা যাচ্ছে। তবে অন্য আরেকটি সিস্টেম ECMWF যেটা রয়েছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র সেখান থেকে এর অন্য চিত্র ধরা পড়ছে। 24শে নভেম্বরের মধ্যে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি শক্তিশালী লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং 25শে নভেম্বর এটি শক্তিশালী আকারে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে 26শে নভেম্বর এটির শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং এর গতি প্রকৃতি যা দেখা যাচ্ছে তাতে এটি দক্ষিণ ভারতীয় উপকূল কর্ণাটক উপকূলে গিয়ে সরাসরি আঘাত করতে পারে, অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হতে পারে, কারণ এটি স্থলভাগে আঘাত করার আগেই তার গতিপথ কিছুটা পরিবর্তন করছে বলে মনে হচ্ছে এবং এটি কিছুটা উত্তর দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে এটি অন্ধ্র উপকূলে এসে পৌঁছাতে পারে। যদি এর কেন্দ্রীয় অংশ ECMWF অনুযায়ী অন্ধ্র উপকূলে আঘাত করে তাহলে এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছে যাবে এবং উত্তর বঙ্গোপসাগর সেই সময় উত্তাল অবস্থায় থাকবে। তো মোটামুটি 25শে নভেম্বর থেকেই আগাম সতর্ক হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে, কারণ সমুদ্রে যাওয়া সেই সময় হয়তো নিষেধাজ্ঞা থাকবে, আবহাওয়া দপ্তর থেকেও হয়তো নিষেধাজ্ঞা জারি করা হবে। তো দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় সংক্রান্ত বিস্তারিত খবর এবং আবহাওয়ার পরিস্থিতি কি থাকতে পারে আগামী কয়েকদিন, আর 14ই নভেম্বর থেকে শুরু করে আগামী কয়েকদিন সেটাও আমরা দেখে নেব। তো আবহাওয়ার পরিস্থিতি আপাতত শুষ্ক অবস্থাতেই থাকবে আগামী এক সপ্তাহ। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশ জুড়ে থাকবে না, তবে তাপমাত্রা আপাতত কম থাকলেও আগামী 2-1 দিনে তাপমাত্রা সারা দেশ জুড়ে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চচাপ বলয় এবং লঘুচাপের মৌসুমী লঘুচাপের অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া প্রধানত আংশিক মেঘলা আকাশ সহ শুষ্কই থাকবে, কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে দিনের বিভিন্ন সময়ে এবং তাপমাত্রা কিন্তু একই রকম থাকবে অপরিবর্তিত অবস্থায়। তবে আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তবে আগামী 7 দিনের মধ্যে তাপমাত্রা আবারও নতুন করে কমার সম্ভাবনা রয়েছে এবং শীতের যে আমেজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু বৃদ্ধি পাবে। এবং আরও একটি বিষয় যে কুয়াশা পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, নদী অববাহিকা এবং নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেখানে কুয়াশা বৃদ্ধি পাবে। তো এই সংক্রান্ত বিষয়ে সকলেই সতর্ক থাকুন। তো এই ছিল ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন, ভিডিওটিকে লাইক করুন। অনেক ধন্যবাদ।